একটা বাংলাদেশ গড়ে তোলার সুযোগ করে দিয়েছে। আবু সাইদ, মুগ্ধ, রিয়াগো, জুলফিকার, শাকিল এবং অসংখ্য হাজার তরুণ তারা রক্ত দিয়েছে। এই বাঞ্ছারামপুরেও আমাদের শহীদেরা, জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা নয়ন এই পুলিশের গুলিতে বাঞ্ছারামপুর মাটিতেই শাহাদাত বরণ করেন। আমরা স্মরণ করি জুলাই আগস্টে বাঞ্ছারামপুরে আরো 4 সন্তান আশিক, তুহিন, ইসমাইল, ইমরান, যারা নিজেদের রক্ত দিয়ে এই অভ্যুত্থানকে সফল করেছে। আমরা স্মরণ করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমরা স্মরণ করি বেগম খালেদা জিয়া, যিনি পুরো এই অভ্যুত্থানের সময়কালে পুরো আন্দোলনের একজন ভরসার কেন্দ্র। আমরা স্মরণ করি বাংলাদেশের জাতীয় নেতাদের, বিশেষভাবে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে, যিনি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, দেশের মেহনতি মানুষের জন্য লড়াই করে গেছেন। আজকে আপনারা প্রেক্ষাপটটা অনেকেই জানেন, তারপরেও আমি একটু বলা প্রয়োজন যে কোন প্রেক্ষাপটে এই মাথাল মার্কাই ধানের শীষ হয়ে গেল, অথবা ধানের শীষ কিভাবে মাথাল মার্কা হয়ে গেল। আমরা তো যুগপৎ আন্দোলনের মাধ্যমে ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি এবং একটা লক্ষ্য নিয়ে লড়াই করেছি। 31 দফা রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, আমাদের আর্থসামাজিক ব্যবস্থার পরিবর্তন, এই মিলে 31 দফা আমরা কর্মসূচি ঠিক করেছিলাম। বিএনপির নেতৃত্বে গণসংহতি আন্দোলন, আমাদের দল সহ 39টি দল আমরা ফ্যাসিবাদ বিরুদ্ধে লড়াইয়েছিলাম। এই লড়াই আমরা যুগপৎ ধারায় করেছি। এই যে 31 দফা, তার 31 দফার ভিত্তিতে আমরা 1 দফা প্রণয়ন করেছিলাম। সরকারের পতন হতে হবে এবং অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং শাসন ব্যবস্থা বদল হতে হবে। তো সরকারের পতন হয়েছে, অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, নির্বাচনের আয়োজন হয়েছে, কিন্তু শাসন ব্যবস্থা কি এখন বদল হয়েছে? বদল হয় নাই। শাসন ব্যবস্থা বদলের জন্য আমরা আলাপ আলোচনা করে জুলাই জাতীয় সনদ তৈরি করেছি। যে জুলাই জাতীয় সনদের মধ্যে বাংলাদেশের সংবিধানের মৌলিক সংস্কার করা হবে। ফলে আগামী নির্বাচন কিন্তু 2টা ভোটের নির্বাচন, একটা হচ্ছে গণভোট, আরেকটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের ভোট। গণভোট দিয়ে কি হবে? 2টা জিনিস হবে। একটা হচ্ছে এই জুলাই জাতীয় সনদকে, রক্তে লেখা সনদকে আপনারা হ্যাঁ ভোট দিয়ে জয়যুক্ত করলে এটা জনগণের অনুমোদন পেল। 2 হচ্ছে, যেহেতু জনগণ এই সকল ক্ষমতার কেন্দ্র, জনগণ আগামী সংসদকে, যে সংসদ নির্বাচনে আপনারা ভোট দিবেন, সেই সংসদকে ক্ষমতা দিচ্ছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে সংবিধান সংস্কার করা। সংবিধান তো চাইলে এত মৌলিকভাবে সংস্কার কোনো পার্লামেন্ট করতে পারে না। এই জন্য জনগণ রায় দিচ্ছে যে এই গণভোটের মধ্যে দিয়ে আগামী সংসদ 6 মাসের মধ্যে সংবিধানের মৌলিক সংস্কার করতে পারবে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে। এই জন্য এটার নাম হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন। 6 মাস পরে কিন্তু এটা বাতিল হয়ে যাবে না, 5 বছর ধরে জাতীয় সংসদ চলবে, কিন্তু সংবিধানের মৌলিক সংস্কারটা 6 মাসের মধ্যে করতে হবে। তো গতকাল আমি ইয়াতে দেখলাম যে বিএনপি মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি রংপুরে ভাষণ দিচ্ছেন এবং এই যে প্রতিপক্ষ দলগুলো নানা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, এর আগেও করেছে যে বিএনপি সংস্কার চায় না, বিচার চায় না, ইত্যাদি ইত্যাদি। গতকালকে তারেক রহমান সাহেব পরিষ্কার করেছেন বিএনপি গণভোটে হ্যাঁ ভোট দিবে এবং সারা দেশের মানুষকে হ্যাঁ ভোট দেওয়া। এর আগেও বিএনপি মহাসচিব করেছেন, বিএনপি স্ট্যান্ডিং কমিটি অন্যান্য নেতৃবৃন্দ করেছেন। তাহলে হ্যাঁ ভোট দিলে আমরা একটা হচ্ছে সংস্কার অনুমোদন করলেন, আর একটা হচ্ছে সংসদে
গ্রহণ করতে হবে, সেই গ্রহণ করার ক্ষমতা দিলেন। আর সেই সংসদটা আপনারা নির্বাচন করবেন। এখন আমরা যারা যুগপৎ লড়াই করেছি, আমরা তো 31 দফাকে সামনে রেখে করছি। সেই 31 দফা থেকে আরো হয়তো সংস্কারে কিছু কিছু নতুন জিনিস, নতুন বিষয় যুক্ত হয়েছে, কিন্তু সংস্কারের কথাটা সবার আগে এই যুগপৎ আন্দোলন থেকে সামনে এসছে, এটা মনে রাখবেন। এবং সেই যুগপৎ আন্দোলন, সেই কারণেই আমরা খালিক সরকার পতনের পরেই শেষ করে দেই নাই। আমরা সংবিধান সংস্কার, নির্বাচন এবং এর বাস্তবায়ন এবং আগামী দিনে আর্থসামাজিক পরিবর্তন পর্যন্ত এই যুগপৎ লড়াইটা আমরা চালিয়ে যাব। তাহলে যুগপথের জোটের মধ্য দিয়ে আমরা নির্বাচন মোকাবেলা করব, পরবর্তী আমাদের সমস্ত পরিবর্তনগুলো শেষ করতে চাইব। তাহলে নির্বাচন তো যুগপৎ জোটের মধ্যে দিয়ে হবে, তাই না? তো সেই হিসাবে বেশিরভাগ আসনেই কিন্তু বিএনপির ধানের শীষের প্রার্থীরা আছে। 10টার মতো আসনে যুগপৎ শরিক দলের প্রার্থীরা আছে, কম বেশি হতে পারে, একটা দুটো, 12টাও না, ওটা তারা দুজন মধ্যে ধানের শীষে করে। তো এখন যুগপৎ সঙ্গীরা যখন আপনি জোট করেন তখন দুঃখিত, আমার আসলে বেশ কয়েকদিন ধরে ঠান্ডা এবং ইনফেকশন রয়েছে, ব্যাপক ধুলাবালি এর মধ্যে। এখন জোট যখন গঠিত হয় তখন তো ছাড় করে কাউকে না কাউকে দিতে হয়। এখন সেই হিসাবে বাঞ্ছারামপুরে যুগপথের শরিক গণসংহতি আন্দোলনের বিএনপি সিদ্ধান্ত নিয়েছে এই আসন গণসংহতি আন্দোলনের প্রার্থীকে দেবে। তো সেই হিসাবে আপনাদের অনেক আশা ছিল, এটাই স্বাভাবিক। 15 বছর 17 বছর ধরে আপনারা লড়াই করেছেন, নানা অত্যাচার, গুম খুন, হামলা মামলা, জেল জুলুম, হুলিয়া, ক্রস ফায়ার, গুলি, সমাবেশে গুলি, কত রকম অত্যাচার। এখানে যারা নেতৃত্ব আছেন তারা সবাই কোনো না কোনো ভাবে অত্যাচার হয়েছে, জেলে গিয়েছেন, মামলা খেয়েছেন, রিমান্ডে নিয়ে এই যে মেহেদী হাসান পলাশ ভাই, তাকে কিভাবে অত্যাচার করা হয়েছে। তো আমাদের এই যে নয়নের কথা বললাম, তাদেরকে সরাসরি গুলি করে এখানে হত্যা করা হয়েছে। তো সুতরাং স্বাভাবিকভাবে এটা সব জায়গাতেই আশা থাকবে যে ধানের শীষের প্রার্থী আসবে। কিন্তু সব জায়গায় যদি ধানের শীষের প্রার্থী হয় তাহলে তার জোর থাকে না, ফলে কোথাও না কোথাও ছাড় দিতে হয়েছে। এবং যেহেতু আমিও বাঞ্ছারামপুরের সন্তান, বাঞ্ছারামপুরে নির্বাচন করতে আসলে বিএনপিকে ছাড়টা দিতে হবে। ফলে আমি আপনাদের যে বেদনা সেটা আমি বুঝি, অনুভব করি এবং আপনাদের সাথে আমি একাত্ম। একই সাথে আবার যেহেতু এই বৃহত্তরের স্বার্থে আপনারা যুগপৎ সঙ্গীর প্রার্থীতা মেনে নিয়েছেন, তার জন্য আমি আপনাদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা। এবং এই নেতৃবৃন্দ সবাই কিন্তু মেনে নিয়ে আজকে একজোট হয়ে এই মাথালকে ধানের শীষ ভেবে আজকে লড়াই করছেন, নির্বাচনী প্রচার করছেন, জয়যুক্ত করার চেষ্টা করছেন। এখন আমরা এখানেও আসলাম, এরও কারণটা বলি। এই যে নির্বাচন হচ্ছে, আমরা কি আশা করি? কে সরকার গঠন করবে? আমরা আশা করি ইনশাআল্লাহ বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হবে। তাহলে যুগপথের শরিক হিসেবে বিএনপির নেতৃত্বাধীন সরকারের কাছে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরতে পারবো না? তাহলে এই সুযোগটা কোথায় কাজে লাগাবো? ভাবলাম যে সবচেয়ে বেশি কাজে লাগানোর সুযোগটা বাঞ্ছারামপুরের জন্যই হোক। সেই কারণেই বাঞ্ছারামপুরে নির্বাচন করতে আসা। ব্যক্তিগতভাবে আমার কোনো চাওয়া পাওয়া নাই, লক্ষ্য নাই, সম্পদ বানানোর কোনো আগ্রহ নাই। আমার বাবা বলেছিলেন রাজনীতি করো, দেশে যাস না কেন। সেই জন্য আমি বাঞ্ছারামপুরের সাথে যোগাযোগ, ওনার মৃত্যুর পরে যখন আসলাম, ওনাকে এখানে দাফন করলাম, তারপরে এখান থেকে যাতায়াত শুরু হল। এর আগে মাঝখানে একটা বড় গ্যাপ হয়ে গেছিল, কারণ আমরা ঢাকায় থাকা, দেশের বিভিন্ন অঞ্চলে থাকা, চাকরির সুবাদে
এইটা আমার বাবা সরকারি চাকরি করতেন না। যাই হোক, কথা সংক্ষিপ্ত করে ফেলি যে আমাদের একটা সুযোগ তৈরি হয়েছে। সুযোগটা হচ্ছে পুরো দেশকে বদলানো। এই সুযোগটা আমাদের তরুণরা করে দিয়েছে। শিশু, নারী, বৃদ্ধ, বাঙালি, চাকমা, হিন্দু, মুসলমান সবাই কিন্তু প্রাণ দিয়েছে। তার মানে এই যে আজকের অবস্থাটা তৈরি হচ্ছে, এটা কোনো একক গোষ্ঠীর না, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি গোষ্ঠীর, জনগোষ্ঠীর অবদান এখানে আছে। এবং এই যে সুযোগটা তৈরি হয়েছে, এই সুযোগটা আমাদের কাজে লাগানো দরকার। সবার আগে বাংলাদেশ, এই স্লোগান সামনে রেখে আমরা কি বাংলাদেশটা তৈরি করব? বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং সার্বভৌম বাংলাদেশ। তার জন্য একটা 31 দফার ভিত্তিতে পরিকল্পনা প্রণীত হবে। এবং আপনারা তো শুনেছেন ইতিমধ্যেই বিএনপি চেয়ারম্যান তার পরিকল্পনার কথা সারা দেশবাসীকে জানাচ্ছেন। সুতরাং ওই পুরো পরিকল্পনার মধ্যে বাঞ্ছারামপুরের উন্নয়ন পরিকল্পনাটা যদি আমরা যুক্ত করতে পারি, তাহলে এই সুযোগটা কি বারে বারে আসবে? সেই কারণেই এই সুযোগটা আমাদের কাজে লাগানো দরকার। আমরা কি কি করতে পারি? এই যে আপনারা উজান চর পর্যন্ত চিন্তা করেন, মরিচা থেকে উজান চর পর্যন্ত এই যে বিরাট মেঘনার তীর, যদি মেঘনা ব্রিজ হয় আর এই তীরে বেড়িবাঁধ আমরা করতে পারি, মেরিন রোডের মতো রাস্তা করতে পারি, তাহলে আমাদের ফসলের যেমন উন্নতি হবে, অনেক জায়গায় এক ফসলি হয়ে আছে, সেখানে 3 ফসলি হতে পারে। আর এইখানে মানে যাতায়াত ব্যবস্থার একটা অভূতপূর্ব পরিবর্তন করে দেয়। ওই ব্রিজ থেকে রাস্তা বাঞ্ছারামপুরের নবীনগরের সাথে মিলে ব্রাহ্মণবাড়িয়ায় গিয়ে ওইটা একটা এশিয়ান হাইওয়ের সাথে মিলিত হবে। আমরা এই সব জায়গায় শিল্প কলকারখানার জন্য অঞ্চল গড়ে তুলতে পারবো। ক্ষুদ্র কুটির শিল্পের বিকাশ ঘটবে। কৃষি ক্ষেত্রে নানান রকম বিনিয়োগের জায়গা তৈরি হবে। বিনিয়োগ করবে কারা? আমাদেরই লোকেরা, যারা প্রবাসে থাকে, এত কষ্ট করে তারা এই দেশে টাকা পাঠান এবং সবচেয়ে বেশি টাকা রেমিটেন্স পাঠান বাঞ্ছারামপুরের মানুষ। বাংলাদেশের 500 উপজেলার মধ্যে বাঞ্ছারামপুর হচ্ছে 1 নম্বর। তো সেই জায়গা থেকে আপনাদেরকে বলি যে এখানে আমাদের এই বিরাট একটা বিনিয়োগের জায়গা আছে। রাস্তাঘাট আমরা এমন ভাবে তৈরি করতে পারবো যেখানে আমাদের মানুষের জন্য চলাচল এবং ভবিষ্যৎমুখী, মানে আগামীকালকের জন্য না। রাস্তাগুলো যেভাবে তৈরি হয়েছে এটা কিন্তু ভবিষ্যতের চিন্তা করা হয়েছে। এখন তো একটা গাড়ি চললে আরেকটা গাড়ি চলতে পারে না, অথচ 5 বছর পর 10 বছর পর বাঞ্ছারামপুরের চিন্তা করেন এখানে কি পরিমাণ গাড়ি ঘোড়া চলবে। সুতরাং এবং ঢাকার সাথে যদি এইরকম যোগাযোগ তৈরি হয় যে 1.5 ঘন্টায় আপনি ঢাকা চলে যেতে পারছেন, অনেকে তো বাঞ্ছারামপুর থেকেই ঢাকা শহরে যাতায়াত করবে, বাঞ্ছারামপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাতায়াত করবে। সুতরাং এই যে চলাচলের জায়গা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেখানে চলাচলের ব্যবস্থা ঠিক মতো নাই, সেখানে বিনিয়োগ হয় না, সেখানে কোনো কার্যক্রম, অর্থনৈতিক কার্যক্রম হয় না। তাহলে এইটা আমরা করার একটা সুযোগ পেয়েছি, এই সুযোগটা আমাদের কাজে লাগানো দরকার। কিন্তু খালি রাস্তাঘাট, ব্রিজ এগুলি কিন্তু উন্নয়ন না। উন্নয়ন শেষ পর্যন্ত মানুষের জীবনটা বদলাতে পারছে কিনা। আমাদের কৃষকরা ফসল ফলায়, আমাদের শ্রমিকরা শ্রম দেয়, জেলে, তাঁতি, কামার, কুমোর সমস্ত পেশার মানুষ, তারাই তো সম্পদ তৈরি করে, তাই না? তো তাদের ন্যায্য হিস্সা না পেলে তো দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটলে এটা বলা যাবে না। সুতরাং উন্নয়ন মানে আমরা যেমন ব্রিজ, রাস্তাঘাট, যোগাযোগকে বুঝবো, একই সাথে বুঝবো শেষ পর্যন্ত আমাদের খেটে খাওয়া মানুষ ন্যায্য হিস্সা পেল কিনা। আমরা আমাদের উন্নয়ন করতে গিয়ে নদী, নালা, খাল, বিল, মাটি, পানি, বাতাস সব ধ্বংস করে দেব? এগুলো রক্ষা করে আমরা উন্নয়ন করতে পারবো কিনা, সেইটা হচ্ছে আসল উন্নয়নের জায়গা। আর এইসব উন্নয়ন যদি আমরা ঠিক মতো করতে চাই, তাহলে আমাদেরকে বিবেচনা করতে হবে যে আমাদের এখানে আমাদের শিক্ষা, স্বাস্থ্য, আমাদের মানে প্রযুক্তি, কর্মসংস্থান এইগুলো তৈরি হচ্ছে কিনা। আমাদের শিশুরা আগামী 10 বছর 15 বছরে, এখন যারা শিশু, তারা যে পৃথিবীটার মোকাবেলা করবে, সেই পৃথিবী প্রযুক্তির একটা উল্লম্ফন, মানে এমন একটা জায়গায় চলে গেছে যে আমরা ওইটাকে এখন স্পর্শ করা কঠিন হয়ে যাচ্ছে, আমরা যারা একটু বেশি বয়সী মানুষ। তো আগামী দিনে ওই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমাদের শিশুদের গড়ে না তুললে, শিক্ষা ওই রকম যদি মানসম্পন্ন না হয়, তাহলে এরা কেউ প্রতিযোগিতায় টিকতে পারবে না। কাজে আমাদের শিক্ষাকে
সবার আগে অগ্রাধিকার দিয়ে একদিকে যেমন বর্তমানে যারা ছাত্র তারা যাতে মানসম্পন্ন শিক্ষা পায়, ভবিষ্যতের যারা ছাত্র তাদের জন্য আরো বেশি মানসম্পন্ন আমরা শিক্ষা ব্যবস্থার ভিত্তি ফাউন্ডেশনটা তৈরি করতে পারি, সেইটা আমাদের বিবেচনার মধ্যে নিতে হবে। শিক্ষার সাথে স্বাস্থ্য লাগবে, আমাদের শিশুরা যাতে সুস্থ সবল ভাবে বেড়ে উঠে, তাদের খেলাধুলা, তাদের সব ধরনের সাংস্কৃতিক আয়োজন এইটা যাতে থাকে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষা শেষে কর্মসংস্থান। তরুণরা জীবন দিলেন, এখন সেই তরুণদের কর্মসংস্থানের কি হবে? আজকে যদি ইন্টারনেট, যেটা এগেইন আবার বলবো যে আমাদের যুগপথের কর্মসূচির মধ্যে আছে যে প্রত্যেকের ইন্টারনেট প্রাপ্তি মানে ইন্টারনেট সুবিধা সবার জন্য প্রায় মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা হবে। সেই ব্যবস্থা যদি থাকে, তরুণরা যদি একটু প্রশিক্ষণ এবং সহায়তা পায়, তাহলেই দেখা যাবে যে তারা এমন ভাবে দক্ষ হয়ে উঠছে যে আজকে সারা দুনিয়ায়, ঢাকা কিংবা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে তারা ইন্টারনেটের মাধ্যমে এমন সমস্ত কাজ করছে যে কাজে তারা বিদেশের থেকে, ওই বিদেশে যে শ্রম দিতে হবে না, বাংলাদেশে বসে